এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস বাংলা প্রথম পত্র সহপাঠ সৃজনশীল প্রশ্ন সাজেশন ওয়ান শট সিকিউ। টপিক থাকছে উপন্যাস লাল সালু, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা শুরু করছি। প্রথম উদ্দীপকে রয়েছে নদী ভাঙনের সর্বশান্ত নাজিরপুর এলাকার বাসিন্দা হাকিম জীবন জীবিকার জন্য সে চলে যায় শহরে। রিক্সা চালিয়ে জীবিকা শুরু করলেও অবৈধ ব্যবসার সাথে যুক্ত হয়ে ক্রমেই প্রতিপত্তির মালিক হয়ে অভিজাতদের দলভুক্ত হয়। এই ছিল উদ্দীপকটি। এখন প্রশ্ন যেটা বলেছে যে গণং প্রশ্নে বলেছে যে উদ্দীপকের সাথে লাল সালু উপন্যাসের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ বুঝিয়ে লেখো। বুঝিয়ে লিখতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি যেভাবে লিখবা যে উদ্দীপকের হাকিম এবং লাল সালু উপন্যাসের মজিদ উভয়ই ভাগ্যান্বেষণে নিজ এলাকা ছেড়ে অন্যত্র পাড়ি জমায় এবং চতুরতার আশ্রয় নেয়। মজিদ মোহাম্মদপুর গ্রামে এসে ধর্মকে ভণ্ডামিতে পুঁজি করে নিজের অস্তিত্ব ও প্রতিপত্তি গড়ে তোলে, আর হাকিম শহরে গিয়ে অবৈধ ব্যবসার মাধ্যমে বিত্তশালী হয়। শূন্য থেকে শুরু করে অনৈতিক বা ভণ্ড উপায়ে সমাজে প্রভাবশালী হয়ে ওঠার এই চারিত্রিক ও মনস্তাত্ত্বিক দিকটি কি এখানে সাদৃশ্যপূর্ণ। এই টপিকগুলো ধরে লিখেই কি তুমি এই গ নম্বর প্রশ্নটা কভার করতে পারবে। তারপর এই ঘ নং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকের হাকিম এবং লাল সালু উপন্যাসের মজিদ উভয়ের মধ্যেই অস্তিত্ববাদী চেতনা প্রতিফলিত। তোমার মতামত জানতে চেয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখতে পারো যে মন্তব্যটি যথার্থ, কারণ অস্তিত্ববাদী চেতনা অনুযায়ী মানুষ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবেলা ও পথ বেছে নেয়। মজিদ যেখানে ক্ষুধা ও চরম দারিদ্র্য থেকে বাঁচতে মাজারের ভণ্ড ব্যবসার ফাঁদে গ্রামীণ সমাজের নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে, একইভাবে উদ্দীপকের হাকিম নদী ভাঙানো সর্বশান্ত হয়ে নিজের অস্তিত্ব রক্ষার্থে শহর যায় এবং রিক্সা চালানো থেকে শুরু করে পরবর্তীতে অবৈধ ব্যবসার মাধ্যমে আভিজাত্য লাভ করে। নিজের ভাগ্য ও অবস্থানের পরিবর্তনের এই আপসহীন লড়াই মূলত তাদের অস্তিত্ববাদী চেতনারই কি বহিঃপ্রকাশ। এই টপিকগুলো ধরে লিখে তোমরা এই ঘ নং প্রশ্নটিও কি সুন্দরভাবে লিখতে পারো। তারপর পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে বিদেশ ফেরত রফিক গ্রামের উন্নয়নে নিরলসভাবে কাজ করে। এক পর্যায়ে সে চিন্তা করে গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা দরকার। এই লক্ষ্যে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির বিরোধিতার কারণে কি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগটি ভেস্তে যায়। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্ন বলেছে যে উদ্দীপকের রফিক লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে আলোচনা করো। কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে তা আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে শুরু করবা যে উদ্দীপকের রফিক লাল সালু উপন্যাসের প্রগতিশীল ও শিক্ষিত যুবক আক্কাসের চরিত্রের প্রতিনিধিত্ব করে। আক্কাস যেমন মোহাম্মদপুর গ্রামের মানুষকে আধুনিক শিক্ষায় আলোকিত করতে একটি স্কুল বা মক্তব প্রতিষ্ঠায় উদ্যোগ নিয়েছিল, উদ্দীপকের রফিকও তেমনি কি গ্রামের মানুষদের জন্য স্কুল তৈরির পদক্ষেপ নেয়। উভয়ের লক্ষ্যই ছিল কুসংস্কারাচ্ছন্ন সমাজকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। তাই জনকল্যাণমূলক ও সমাজ সংস্কারের এই মানসিকতার দিক থেকে রফিক চরিত্রটিকে আক্কাসেরই প্রতিচ্ছবি। এই টপিকগুলো ধরে লিখে কি তোমরা এই গ নং প্রশ্নটি লিখে ফেলতে পারবো। তারপর ঘ নং প্রশ্নে যেটা বলেছে যে প্রভাবশালী ব্যক্তিদের নেতিবাচক মনোভাব সমাজের অগ্রযাত্রা থামিয়ে দেয়। উদ্দীপক ও লাল সালু উপন্যাসের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে শুরু করতে পারো যে মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ স্বার্থান্বেষী প্রভাবশালীরা নিজেদের আধিপত্য হারানোর ভয়ে সবসময় শুভ ও আধুনিক উদ্যোগগুলোকে বাধাগ্রস্ত করে। লাল সালু উপন্যাসের মজিদ ও খালেক ব্যাপারী ধর্মীয় গোঁড়ামির অজুহাতে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে নস্যাৎ করে দেয়, যাতে গ্রামের মানুষ অন্ধ ও অনুগত থাকে। একইভাবে রফিকের মহৎ ও আধুনিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগটিকে কিছু প্রভাবশালী ব্যক্তির স্বার্থান্বেষী বিরোধিতায় কারণে কি ভেস্তে যায়। অতএব উভয় ক্ষেত্রে স্পষ্ট যে প্রভাবশালীদের সংকীর্ণ ও নেতিবাচক মনোভাব সমাজ পরিবর্তনের ধারাকে কি স্তব্ধ করে দেয়। তো এই টপিকগুলো ধরে লিখে কি তুমি এই ঘ নং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার দিতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে যে ধর্ম ব্যবসায়ীরা আধ্যাত্মিক শক্তির অধিকারী হিসেবে নিজেদের জাহির করে এবং সাধারণ মানুষের উপর প্রভাব বিস্তার করে, ফলে সমাজের প্রভাবশালী ব্যক্তিরাও এদের অধীনে যায়। শোষণের সুবিধার্থে তারা ধর্ম ব্যবসায়ীদের সাথে জোটবদ্ধ হয়। তো এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকটি লাল সালু উপন্যাসের সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ সেটা আলোচনা করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর যেভাবে কভার করবা যে উদ্দীপকটি লাল
লাল সালু উপন্যাসে বর্ণিত ধর্মীয় ভণ্ডামি ও শোষণের কাঠামোর সাথে গভীরভাবে সাদৃশ্যপূর্ণ। উপন্যাসের মূল চরিত্র মজিদ নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী জাহির করে সাধারণ গ্রামীণ মানুষকে অন্ধবিশ্বাসে আবদ্ধ করে ফেলে। অন্যদিকে সমাজের প্রভাবশালী ব্যক্তি খালেক ব্যাপারীও মজিদের ধর্মীয় শক্তির কাছে এক প্রকার মাথা নত করে এবং পরবর্তীতে নিজের যে শোষণের ভিত্তি আছে সেই শোষণের ভিত্তি মজবুত করতে মজিদের সাথে জোট বাঁধে। উদ্দীপকের ধর্ম ব্যবসায়ীদের আধিপত্য এবং প্রভাবশালীদের সাথে তাদের জোটবদ্ধ হওয়ার যে চিত্র ফুটে উঠেছে তা মজিদ ও খালেক ব্যাপারীর পারস্পরিক স্বার্থ সিদ্ধির সম্পর্ককে কি নির্দেশ করে। তো এই টপিকগুলো ধরেই কি তুমি এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে লিখতে পারো। তারপর ঘনং প্রশ্ন যেটা রয়েছে যে ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে একটি শ্রেণী স্বার্থ হাসিল করে। উদ্দীপক ও লাল সালু উপন্যাসের আলোকে মন্তব্যটি কি বিশ্লেষণ করে। মন্তব্যটি বিশ্লেষণ করতে বলা হয়েছে যে ধর্মান্ধতাকে যে কাজে লাগায় একটা শ্রেণী স্বার্থ হাসিল করে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুমি যেভাবে শুরু করতে পারো যে মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ সমাজে সাধারণ মানুষের সরল ধর্মবিশ্বাস ও অন্ধতাকে পুঁজি করে শোষক গোষ্ঠী সবসময় নিজেদের স্বার্থ হাসিল করে থাকে। লাল সালু উপন্যাসের মজিদ মোহাম্মদপুর বা মোহাম্মদনগর যে গ্রাম আছে সেই গ্রামের মানুষের ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক প্রতিপত্তি গড়ে তোলে। আবার গ্রামীণ মাতব্বর খালেক ব্যাপারীও মজিদের ফতোয়া ও ধর্মীয় প্রভাবকে ব্যবহার করে নিজের সামাজিক শাসন ও ক্ষমতার দাপট টিকিয়ে রাখে। উদ্দীপক স্পষ্ট বলা হয়েছে যে ধর্ম ব্যবসায়ীরা সাধারণের ওপর প্রভাব ফেলে এবং শোষণের সুবিধার্থে প্রভাবশালী তাদের সাথে জোট বাঁধে। সুতরাং উভয় ক্ষেত্রে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে অস্ত্র বানিয়ে স্বার্থান্বেষী মহলের কি ফায়দা লোটার যে বাস্তব চিত্র সেটাই কিন্তু কি প্রতিফলিত হয়েছে। তো এই টপিকগুলো ধরে কি তোমরা এই ঘনং প্রশ্নটিও কি সুন্দরভাবে কভার করতে পারবা। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে উদ্দীপকটিতে রয়েছে যে আইমান রহমান বিদেশের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে দেশে ফিরে আসে। সে নিজ গ্রামের যুব সমাজকে নিয়ে একটি সংগঠন গড়ে তোলে। তারা প্রতিজ্ঞা করে এলাকা থেকে সকল প্রকার অনিয়ম অন্যায় অবিচার দূর করবে। নির্বিচারে গাছ কাটা, নদী থেকে অবৈধভাবে বালি তোলা, অবৈধ ইট ভাটার বিরুদ্ধে তারা সোচ্চার হয়। কিন্তু প্রভাবশালী মহলের চক্রান্তে একটি মিথ্যা মামলায় আইমান এখন জেলে। তো এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের আইমানের সাথে লাল সালু উপন্যাসের আক্কাসের তুলনা করো। আক্কাসের তুলনা করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উদ্দীপকের আইমান এবং লাল সালু উপন্যাসের আক্কাস উভয়ই আধুনিক শিক্ষায় শিক্ষিত, সচেতন ও প্রগতিশীল যুব সমাজের প্রতিনিধি। আক্কাস যেমন গ্রামের মানুষকে কুসংস্কার মুক্ত করতে মক্তবের বদলে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক পরিবর্তনের উদ্যোগ নেয়, আইমানও তেমনি যুব সমাজকে সংগঠিত করে অন্যায় অবিচার ও পরিবেশের ধ্বংসের বিরুদ্ধে সোচ্চার হয়। তবে পার্থক্য হলো আক্কাসের শুভ উদ্যোগটি মজিদের চতুর ধর্ম ফতোয়ার মুখে ব্যর্থ হয়, অন্যদিকে আইমানের পরিবেশবাদী ও ন্যায়সঙ্গত আন্দোলনটি স্থানীয় প্রভাবশালী মহলের চক্রান্তে মিথ্যা মামলার মাধ্যমে স্তব্ধ করে দেওয়া হয়। এই ছিল কি যে লাল সালু উপন্যাসের আক্কাস এবং কি উদ্দীপকের যে আইমান আছে তাদের মধ্যে কি তুলনা। তারপর যে ঘনং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকটি লাল সালু উপন্যাসের সমগ্র বক্তব্যকে ধারণ করেনি, স্বীকার করে কি তোমার মতামত দাও। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা মন্তব্যটি সম্পূর্ণ সত্য, কারণ উদ্দীপকটি লাল সালু উপন্যাসের একটি বিশেষ সামাজিক সংঘাতকে স্পর্শ করলেও এর মূল ও সামগ্রিক বিষয়বস্তু ধারণ করতে পারেনি। উদ্দীপকটি মূলত প্রগতিশীল যুবশক্তির সামাজিক অন্যায় ও পরিবেশগত বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই এবং স্বার্থান্বেষী মহলের দমনের চিত্র ফুটে উঠেছে। পক্ষান্তরে সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসের মূল উপজীব্য বিষয় হলো গ্রামীণ সাধারণ মানুষের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে মসজিদের ভণ্ডামি, মাজার কেন্দ্রিক ধর্ম ব্যবসা, নারীর অসহায়ত্ব ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের এক বিস্তৃত অলেখ্য। অতএব প্রগতিশীলতার অবদমনের যে আংশিক মিল থাকলেও উপন্যাসের যে মূল চেতনা ও শোষণের সামগ্রিক রূপটি কি উদ্দীপকে অনুপস্থিত। তো এইভাবেই কি তোমরা এই ঘনং প্রশ্নটি কি সুন্দরভাবে লিখে ফেলতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই। পরবর্তী উদ্দীপকে রয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সম্বন্ধে সাধারণ মানুষ খুবই অসচেতন। এটি যে তাদের দেহ ও মনের উপর কি পরিমাণ ক্ষতিকর প্রভাব ফেলে তা তারা জানে না, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচালনাকারী কোম্পানিগুলো ক্ষতিকর দিকটি জেনেও এর প্রচার ও প্রসারের জন্য প্রতিনিয়ত কি চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীতি, আদর্শ, স্বাস্থ্য কিংবা মানুষের জীবন নয়, কোম্পানিগুলোর কাছে মুখ্য তাদের মুনাফা ও অস্তিত্ব। ঠিক আছে, এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের সাধারণ মানুষের সাথে
মহব্বতনগর গ্রামের মানুষের তুলনা করা। মহব্বতনগর গ্রামের মানুষের তুলনা করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উদ্দীপকের সাধারণ মানুষ এবং লাল সালু উপন্যাসের মহব্বতনগর গ্রামের মানুষের মধ্যে অসচেতনতা ও অজ্ঞতার দিক থেকে চরম সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের মানুষ যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব ও পর্দার আড়ালের সত্য না বুঝেই তা ব্যবহার করছে, তেমনি মহব্বতনগরের সরল গ্রামবাসীরা মজিদের ধর্মীয় ভণ্ডামি ও শোষণের কৌশল ধরতে পারেনি। উভয় পক্ষই চতুর্মহলের সুনিপুণ প্রচারণার কাছে কি অন্ধ ও বিবেকহীনভাবে আত্মসমর্পণ করেছে। নিজের ভালো মন্দ বিচার করার অক্ষমতা ও অসচেতনতাই এই দুই শ্রেণীর মানুষের মূল সাধারণ বৈশিষ্ট্য। তো এই ছিল যে উদ্দীপকের সাধারণ মানুষ এবং মহব্বতনগর গ্রামের মানুষের তুলনা। এগুলো ব্যবহার করে কি তোমরা এই গণং প্রশ্নটি সুন্দরভাবে কাভার করতে পারো। তারপর যে ঘনং প্রশ্ন আছে, পরিস্থিতি স্বতন্ত্র হলেও উদ্দীপকের কোম্পানিগুলো ও মজিদের উদ্দেশ্য অভিন্ন, স্বীকার করো কি তোমার মতামত দাও। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ আধুনিক কর্পোরেট আগ্রাসন এবং চিরায়ত ধর্মীয় ব্যবসা উভয়ের প্রেক্ষাপট ভিন্ন হলেও মূল লক্ষ্য অন্ধত্বকে পুঁজি করে নিজের আখের গোছানো। উদ্দীপকের কোম্পানিগুলো মানুষের মানসিক ও শারীরিক ক্ষতি জেনেও কেবল নিজেদের মুনাফা ও অস্তিত্ব রক্ষার জন্য চতুরতার সাথে প্রযুক্তির বিস্তার ঘটাচ্ছে। একইভাবে লাল ছেলে উপন্যাসের মজিদও মহব্বতনগরের মানুষদের অন্ধবিশ্বাসে আটকে রেখে নিজের অর্থনৈতিক সুবিধা, সামাজিক প্রতিপত্তি ও টিকে থাকার লড়াই জারি রাখে। অর্থাৎ উভয় পক্ষেই মানুষের দুর্বলতাকে ব্যবহার করে অর্থনৈতিকভাবে নিজেদের স্বার্থ হাসিল করছে, যা কি তাদের উদ্দেশ্যকে অভিন্ন প্রমাণ করে। এই টপিকগুলো ধরে লিখে কি তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই। গাজীপুরের কালিয়াকৈরে অলৌকিক সারের পুকুর। মনোবাসনা পূরণের আশায় টাকা পয়সা, হাঁস মুরগি, গরু ছাগল, দুধ সহ বিভিন্ন জিনিস মানত করা হয় এই পুকুরে। পুকুরের খাদেম আমির আলী মানতের সবকিছু সংগ্রহ করে রাতারাতি প্রচুর সম্পদের মালিক হচ্ছেন। মানতের টাকা ফেলা হয় জলে, ধরা পড়ে খাদেমের জালে। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের সারের পুকুরকে লাল ছেলে উপন্যাসের কিসের সঙ্গে তুলনা করা যায়, বর্ণনা করো। কিসের সঙ্গে? এখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখবা যে উদ্দীপকের সারের পুকুরকে লাল ছেলে উপন্যাসের কি যে পীরের মাজার আছে, মোদাচ্ছের পীরের মাজার, এর সঙ্গে কি তুলনা করা যায়। উপন্যাসের মজিদ যেমন একটি অখ্যাত কবরকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন মোদাচ্ছের পীরের মাজার হিসেবে প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের মনে অন্ধবিশ্বাস তৈরি করে, উদ্দীপকের মানুষও তেমনি কি অলৌকিকতার ভ্রান্ত আশায় সারের পুকুরে মানত করে। উভয় স্থানই মূলত সাধারণ মানুষের সরল বিশ্বাস ও কুসংস্কারকে পুঁজি করে গড়ে ওঠা একটি শোষণের কেন্দ্রবিন্দু। তাই অন্ধবিশ্বাস ছড়ানোর মাধ্যমে হিসেবে মাজার ও অলৌকিক পুকুরটি প্রতীকী অর্থে সম্পূর্ণ সমান্তরাল। এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে কাভার করে ফেলতে পারবে। তারপর যে ঘনং প্রশ্নটা রয়েছে যে উদ্দীপকের খাদেম ও লাল ছেলে উপন্যাসের মজিদের প্রতিষ্ঠার পেছনে মানুষের অন্ধবিশ্বাসী দায়ী। লাল ছেলে উপন্যাস ও উদ্দীপকের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো। বিশ্লেষণ করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখবা যে মন্তব্যটি শতভাগ যথার্থ, কারণ কুসংস্কারাচ্ছন্ন মানুষের ধর্মবিশ্বাস ও অলৌকিকতার প্রতি মোহ না থাকলে ধর্ম ব্যবসায়ীদের কোনো অস্তিত্বই কিন্তু কি থাকতো না। লাল ছেলে উপন্যাসে মহব্বতনগর গ্রামের মানুষেরা মাজারের অলৌকিক শক্তিতে অন্ধভাবে বিশ্বাস করার কারণে কি মজিদ সেখানে নিজের আধিপত্য গেড়ে বসে এবং অর্থনৈতিক ও সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত হয়। একইভাবে উদ্দীপকের কালিয়াকৈরের মানুষেরা মনোবাসনা পূরণের কুসংস্কারে মগ্ন হয়ে পুকুরে দান করায় খাদেম আলীর কি রাতারাতি প্রচুর সম্পদের মালিক হয়ে ওঠে। সুতরাং উভয় ক্ষেত্রে সাধারণ মানুষের এই অসচেতনতা ও অন্ধবিশ্বাসী কি ধূর্ত চালকদের ক্ষমতার শিখরে পৌঁছানোর মূল হাতিয়ার হিসেবে কাজ করেছে। এই টপিকগুলো ধরে লিখে কি তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে কাভার করে ফেলতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে যে বিয়ের 7 বছর পরেও রশিদ ও মেরিনার কোনো সন্তান নেই। তারা পাশের গ্রামের এক কামেল পীরের কাছে যায়। পীর সাহেব রশিদকে বলে যে আপনাদের ইচ্ছা পূরণ হবার নয়, আপনি আবার বিয়ে করেন। রশিদ তার নির্দেশ অমান্য করে স্ত্রীকে শহরের ডাক্তার দেখাতে নিয়ে যায়। ডাক্তারের চিকিৎসায় পরের বছর তাদের ঘর আলো করে সন্তান আসে। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের মেরিনার সাথে আমিনা বিবির বৈসাদৃশ্য নিরূপণ করে। বৈসাদৃশ্য নিরূপণ করতে বলা হয়েছে। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখবা যে উদ্দীপকের মেরিনা ও লাল ছেলে উপন্যাসের আমিনা বিবির মধ্যে মাতৃত্বের সংকট নিরসনে ভাগ্য ও বাস্তবতার ভিন্নতার কারণে চরম বৈসাদৃশ্য দেখা যায়। আমিনা বিবির সন্তানহীনতার অভিশাপ থেকে বাঁচতে মজিদের কুসংস্কারাচ্ছন্ন মাজারি ফতোয়া ও পানি পড়ার উপর অন্ধভাবে নির্ভর করে শেষ
শেষ পর্যন্ত কি মানসিক ও সামাজিকভাবে লাঞ্ছিত হয়েছে। অন্যদিকে মেরিনা নিজে নিষ্ক্রিয় থাকলেও তার স্বামী পীরের ফতোয়া প্রত্যাখ্যান করে আধুনিক চিকিৎসার আলো গ্রহণ করায় মাতৃত্বের স্বাদ লাভ করেছে। অন্ধবিশ্বাসের বলি হওয়া আমেনা বিবির করুণ পরিণতি এবং আধুনিক চিকিৎসায় মেরিনার সফল মাতৃত্ব লাভই কি এখানে মূল বৈসাদৃশ্য। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই নং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করতে পারবে। তারপর ঘ নং প্রশ্ন যেটা বলেছে যে উদ্দীপকের রশিদ ও লাল চালু উপন্যাসের খালেক ব্যাপারী দুজন ভিন্ন মেরুর বা দুই মেরুর বাসিন্দা, উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখবে যে মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ রশিদ প্রগতিশীল ও বিজ্ঞান মনস্ক আধুনিক মানুষের প্রতীক, আর খালেক ব্যাপারী অন্ধবিশ্বাস ও কায়ামী স্বার্থের দাস। খালেক ব্যাপারী মজিদের অলৌকিক ক্ষমতার ভয়ে এবং নিজের সামাজিক আধিপত্য টিকিয়ে রাখতে মজিদের যে কোনো অন্যায় ফতোয়া, যেমন আমেনাকে তালাক দেওয়া, অন্ধভাবে কি কার্যকর করে। বিপরীতে উদ্দীপকের রশিদ পীর সাহেবের বহুবিবাহের অবৈজ্ঞানিক নির্দেশকে সরাসরি অমান্য করে এবং কি স্ত্রীকে আধুনিক ডাক্তারের কাছে নিয়ে কুসংস্কারের মুখে চড় মারে। অন্ধ আনুগত্য ও যুক্তি ও আধুনিক এই বিপরীতমুখী অবস্থানের কারণে কি তারা বাস্তব অর্থেই দুই মেরুর বাসিন্দা। এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই ঘ নং প্রশ্নটি কি সুন্দরভাবে কি একদম কাভার করে ফেলতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে যে মজলিশপুর গ্রামের তাহের আলী হঠাৎ দাবি করে যে সে স্বপ্নে এক লতাপাতার ওষুধের সন্ধান পেয়েছে, যার দ্বারা যে কোনো রোগের চিকিৎসা সম্ভব। তার এই লতাপাতা চিকিৎসার কথা চারদিকে প্রচার হতে থাকে। অচিরেই আশেপাশের গ্রাম ও দূর দূরান্ত থেকে লোকজন দলে দলে তার কাছে আসতে থাকে লতাপাতার ওষুধ বিক্রির টাকায়। একসময় কি হতদরিদ্র তাহের আলীর আর্থিক অবস্থার দ্রুত উন্নতি হতে থাকে। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের তাহের আলীর সঙ্গে লাল চালু উপন্যাসের মজিদ চরিত্রের সাদৃশ্য বর্ণনা করে। মজিদ চরিত্রের সাদৃশ্য বর্ণনা করতে বলেছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখবে যে উদ্দীপকের তাহের আলী এবং লাল চালু উপন্যাসের মজিদ উভয়ই চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে অলৌকিকতার আশ্রয় নিয়ে সমাজকে ঠকিয়েছে। মজিদ যেমন বাঁচার তাগিদে একটি সাধারণ কবরকে মোদাচ্ছের পীরের মাজার সাজিয়ে মোহাম্মদনগর যে গ্রাম আছে সেই গ্রামের নিজের ভাগ্য বদল করে, উদ্দীপকের তাহের আলীও তেমনি স্বপ্নে ওষুধ পাওয়ার অলৌকিক গল্প ফাঁদলে সাধারণ মানুষ সেখানে ভিড় জমায়। মানুষ ঠকানোর কৌশল এবং প্রতারণার মাধ্যমে রাতারাতি নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থান পরিবর্তন করার এই হীন মানসিকতাই চরিত্র দুটির মূল সাদৃশ্য। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গ নং প্রশ্নটি খুব সুন্দরভাবে কাভার করে ফেলতে পারবো। তারপর ঘ নং প্রশ্ন যেটা রয়েছে যে স্বার্থপরতা ও অস্তিত্বের সংকটে পড়ে মানুষ অনেক সময় নীতি নৈতিকতা বিসর্জন দেয়। উদ্দীপক ও লাল ছালু উপন্যাসের আলোকে মন্তব্যটি বিচার করতে বলা হয়েছে। মন্তব্যটি সম্পূর্ণ বাস্তবসম্মত, কারণ অস্তিত্ব টিকিয়ে রাখার তীব্র লড়াই ও চরম স্বার্থপরতা মানুষকে ছলাকলা ও অধর্মের পথে পরিচালিত করে। লাল ছালু উপন্যাসের মজিদ তার ক্ষুধার অন্ন সংস্থান এবং অস্তিত্ব রক্ষার সংকটে পড়ে মাজারের মিথ্যা ব্যবসার ফাঁদে গ্রামীণ সহজ সরল মানুষকে ঠুকে নিজের আখের গোছায়, যেখানে নীতি নৈতিকতার কোনো স্থান ছিল না। একইভাবে উদ্দীপকের হতদরিদ্র তাহের আলীও নিজের আর্থিক দীনতা দূর করতে, সচ্ছলভাবে বেঁচে থাকতে স্বপ্নে ওষুধ পাওয়ার ভণ্ড দাবি করে দূর দূরান্তে রোগাক্রান্ত মানুষের সাথে প্রতারণা করেছে। অতএব উভয় চরিত্রই কি নিজের অস্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুরক্ষিত করতে গিয়ে বিবেক ও নৈতিকতার বিসর্জন দিয়ে চরম অনৈতিকতার পরিচয় দেওয়া হয়েছে। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই ঘ নং প্রশ্নটি কি খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে যে তিস্তা নদীর চরাঞ্চলের মানুষেরা নিত্যই অভাব অনটন নিয়ে বাস করে, দিনের পর দিন আসে, কিন্তু হতভাগ্য এই মানুষের বা এই অঞ্চলের যে মানুষ আছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না। বছরান্তে তিস্তার অপ্রতিরোধ্য ভাঙন মানুষকে আরো বেশি অসহায় নিঃস্ব করে ফেলে। শস্যহীন মানুষগুলো ক্ষুধা, তৃষ্ণা, রোগের শোক, শিশুর আত্মচিৎকার সব মিলিয়ে আনন্দহীন এক মানবতার জীবন অতিবাহিত করে। এদের মধ্যে সোলেমান ব্যতিক্রম। সে সাহসী, সংগ্রামী ও কূট বুদ্ধি সম্পন্ন। সোলেমান উত্তরবঙ্গের কৃষি সমৃদ্ধ একটি গ্রামে কবিরাজি ব্যবসা শুরু করে গাছপালার শিকড় বাকড় ও তাবিজ কবজ বিক্রি করে সে বিপুল অর্থ সম্মান অর্জন করে। সরল গ্রামবাসী তাকে জিনের বাচ্চা মনে করে। তো এই ছিল উদ্দীপকটি।
তো এই উদ্দীপক এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের সুলেইমান লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ আলোচনা করো। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উদ্দীপকের সুলেইমান লাল সালু উপন্যাসের মূল চরিত্র মজিদের সাথে সম্পূর্ণ সাদৃশ্যপূর্ণ। মজিদ যেমন তার শস্যহীন ও ক্ষুধার্ত অঞ্চল থেকে ভাগ্য অন্বেষণে বের হয়ে মহব্বতনগর গ্রামে মাজারের ব্যবসা ফেদে বসেছিল, সুলেইমানও তেমনি কি চরাঞ্চলের চরম অভাব থেকে বাঁচতে উত্তরবঙ্গের এক সমৃদ্ধ গ্রামে এসে কবিরাজি শুরু করে। মজিদ খালেক ব্যাপারীর গ্রামে ধর্মকে পুঁজি করে যেমন বিপুল প্রভাব ও অর্থ প্রতিপত্তি গড়ে তোলে, সুলেইমানও তাবিজ কবজ বিক্রি করে সরল গ্রামবাসীর অন্ধবিশ্বাসের যে সুযোগটা আছে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জিনের বাদশা বনে যায়। চতুরতা, কুটবুদ্ধি ও মানুষের সরলতাকে পুঁজি করে রাতারাতি ভাগ্য বদলানোর এই যে মানসিকতা, তাদের মূল সাদৃশ্য মজিদ এবং যে উদ্দীপকের সুলেইমান, তাদের মূল সাদৃশ্য। তো এই টপিকগুলো ধরে লিখেই তোমরা এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে লিখতে পারো। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকের দুর্দশাগ্রস্ত মানুষ লাল সালু উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলের কথাই স্মরণ করিতে। উদ্দীপকের দুর্দশাগ্রস্ত মানুষ লাল সালু উপন্যাসের শস্যহীন জনবহুল অঞ্চলের কথা স্মরণ করিতে উক্তিটি মূল্যায়ন করতে বলা হয়েছে। এখন এই প্রশ্নটা যেভাবে লিখবা যে উক্তিটি অত্যন্ত যথার্থ এবং বাস্তবসম্মত। লাল সালু উপন্যাসের শুরুতে মজিদের নিজ অঞ্চলের যে বিবরণ পাওয়া যায় সেখানে ছিল শুধু ক্ষুধা, দারিদ্র্য আর বেঁচে থাকার তীব্র হাহাকার, যে কারণে সেখানকার মানুষ দলে দলে ভাগ্যান্বেষণে ঘর ছাড়ত। উদ্দীপকের তিস্তা নদীর চরাঞ্চলের শস্যহীন মানুষগুলোর চিত্রও ঠিক একই রকম। নদী ভাঙনে নিঃস্ব হয়ে তারা ক্ষুধা, রোগে, শোক আর আনন্দহীন মানবতার জীবন পার করছে। উদ্দীপকের সেই যে অনাহার ক্লিষ্ট জনবহুল অঞ্চলের মানুষের মতোই উদ্দীপকের চরাঞ্চলের মানুষের জীবনেও কোনো সচ্ছলতা নেই। অতএব ভৌগোলিক অবস্থান ও পরিবেশগত কারণে সৃষ্ট এই চরম মানবিক বিপর্যয় ও অর্থনৈতিক দীনতা উভয় ক্ষেত্রে অবিকল এক। তো এই টপিকগুলোকে ধরেই তোমরা এই ঘনং প্রশ্নটিকে সুন্দরভাবে কভার করতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে দিন কাটিয়া যায়, জীবন অতিবাহিত হয়, পদ্মার ভাঙন ধরা তীরে মাটিতে বসে থাকে। পদ্মার বুকে জল ভেদ করিয়া জাগিয়া ওঠে চর, অর্ধ শতাব্দীর বিস্তীর্ণ চর পদ্মার জলে আবার বিলীন হইয়া যায়। জেলেপাড়ার শিশুর ক্রন্দন কোনোদিন বন্ধ হয় না। ক্ষুধা তৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনোদিন সাজা হয় না, কোনোদিন সাজা হয় না। তো এই ছিল উদ্দীপকটি। এখন প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকের শেষ বাক্যের সঙ্গে লাল সালু উপন্যাসের সূচনা অংশের যে দিকটির মিল পাওয়া যায় সেটি তুলে ধরো। শেষ বাক্য কোনটা? যে ক্ষুধা তৃষ্ণার দেবতা, হাসি কান্নার দেবতা, অন্ধকার আত্মার দেবতা, ইহাদের পূজা কোনোদিন সাজা হয় না। তো এই ছিল শেষ বাক্য। এর সাথে যে লাল সালু উপন্যাসের সূচনা অংশের যে দিকটির মিল পাওয়া যায় সেটা তুলনা করতে বলা হয়েছে। এখন তোমরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখবে যে উদ্দীপকের শেষ বাক্যের সাথে লাল সালু উপন্যাসের সূচনা অংশের চরম দারিদ্র্য, ক্ষুধা ও প্রাকৃতিক প্রতিকূলতার মুখে মানুষের অসহায়ত্বের দিকটির মিল পাওয়া যায়। উপন্যাসের শুরুতে মজিদের নিজ অঞ্চলের মানুষের যে অনাহার ক্লিষ্ট, শস্যহীন ও মানবতার জীবনের বর্ণনা আছে তা যেন প্রকৃতির এক নিষ্ঠুর পরিহাস। একইভাবে উদ্দীপকের অবহেলিত জেলেপাড়ার মানুষেরাও ক্ষুধা, তৃষ্ণা আর অন্ধকারের শক্তির কাছে বন্দী হয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার অদম্য লড়াই চালিয়ে যাচ্ছে। উভয় ক্ষেত্রে প্রকৃতির বা প্রকৃতিক যে বৈরিতা আছে, প্রকৃতির যে বৈরিতা আছে সেই বৈরিতা এবং তীব্র অভাবের তাড়নায় মানুষের আজীবন সংগ্রাম ও হাহাকারের বাস্তব চিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে। এই টপিকগুলো ধরেই তোমরা এই গণং প্রশ্নটা লিখে ফেলতে পারবা। তারপর যে ঘনং প্রশ্ন আছে সেই ঘনং প্রশ্নে কি বলেছে যে উদ্দীপকের লাল সালু উপন্যাসের মূলভাব প্রতিফলন ঘটেনি। উদ্দীপকের লাল সালু উপন্যাসের মূলভাবের প্রতিফলন ঘটেনি মন্তব্যটির যৌক্তিকতা আলোচনা করতে বলা হয়েছে। এখন এই প্রশ্নের উত্তর দিকে তোমরা যেভাবে লিখবা যে মন্তব্যটি সম্পূর্ণ যৌক্তিক, কারণ উদ্দীপকে মানুষের বেঁচে থাকার আদিম ও প্রাকৃতিক সংগ্রাম চিন্তিত হলেও লাল সালুর মূল উপজীব্য বিষয় সেখানে অনুপস্থিত। উদ্দীপকে মূলত নদী ভাঙন, চরের বিলীন হওয়া এবং জেলেপাড়ার প্রান্তিক মানুষের ক্ষুধা ও প্রকৃতির সাথে লড়াইয়ের এক শাশ্বত রূপ প্রকাশ পেয়েছে। পক্ষান্তরে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসের মূল ভাব হলো গ্রামীণ সাধারণ মানুষের সরল ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে মসজিদের ভণ্ডামি, মাজার কেন্দ্রিক শাসন ব্যবস্থা, স্বার্থান্বেষী মহলের ক্ষমতার দাপট এবং ধর্মীয় গোঁড়ামি। সুতরাং উদ্দীপকের প্রাকৃতিক ও মানবিক সংকটের অলেখ্য থাকলেও উপন্যাসের মূল মেরুদণ্ড বা ধর্মীয় শোষণের সেই সামাজিক চিত্রটি এতে প্রতিফলিত হয়নি, উদ্দীপকে প্রতিফলিত হয়নি। তো এই ছিল প্রশ্নের উত্তরটি। তোমরা এইভাবে লিখলে সম্পূর্ণ প্রশ্নটি সুন্দরভাবে কভার করে লিখতে পারবে। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই, যেখানে রয়েছে যে চিতলমারি গ্রামের নারীরা শিক্ষায় অধিকতর পিছিয়ে থাকার কারণে সেখানে বাল্যবিবাহ নিত্য নৈমিত্তিক ব্যাপার।
বাল্যবিবাহ রোধে ওই গ্রামের শিক্ষিত ছেলে আব্দুল করিম একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বৈঠক করেন। বৈঠকে উপস্থিত সবাই এই উদ্যোগকে সমর্থন করেন। ফলে আব্দুল করিম দ্রুতই গ্রামে বালিকা বিদ্যালয় স্থাপন করতে সক্ষম হন। এই ছিল উদ্দীপকটি। এখন যেটা প্রশ্নে বলেছে যে উদ্দীপকের চিতলমারি গ্রামের সমাজ বাস্তবতার সাথে লাল সালু উপন্যাসের মহাব্বতনগর গ্রামের সমাজ বাস্তবতার তুলনা করো। তুলনা করতে বলা হয়েছে দুইটি গ্রামের সমাজ বাস্তবতার। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখবা যে উদ্দীপকের চিতলমারি গ্রাম এবং লালসালু উপন্যাসের মহাব্বতনগর গ্রাম উভয় ক্ষেত্রেই নারীর শিক্ষার অনগ্রসরতা ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। চিতলমারি গ্রামে শিক্ষার অভাবে যেমন বাল্যবিবাহ জেঁকে বসেছে, তেমনি মহাব্বতনগর গ্রামেও প্রাতিষ্ঠানিক ও আধুনিক শিক্ষার অভাবে মানুষের মন অন্ধবিশ্বাসে আচ্ছন্ন। তবে মৌলিক পার্থক্য হলো সামাজিক সচেতনতায়। চিতলমারি গ্রামের মানুষ আব্দুল করিমের প্রগতিশীল যে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে সানন্দে সমর্থন জানিয়েছে। প্রকান্তরে মহাব্বতনগর গ্রামের মানুষ মজিদের ধর্মীয় ভণ্ডামির জালে এতটাই বন্দী ছিল যে তারা কোনো আধুনিক বা প্রগতিশীল পরিবর্তনের কথা চিন্তাও করতে পারে না। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি কভার করে ফেলতে পারবে। তারপর যেটা ঘনং প্রশ্নে কি বলেছে যে উদ্দীপকের আব্দুল করিম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেও লাল সালু উপন্যাসের আকাশ মহাব্বতনগর গ্রামের সমাজ বাস্তবতার কারণে ব্যর্থ হয়েছে। মন্তব্যটি যাচাই করো। এই মন্তব্যটি যাচাই করতে বলা হয়েছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেভাবে লিখবা যে মন্তব্যটি সম্পূর্ণ যথার্থ, কারণ যে কোনো সমাজ সংস্কারের সফলতা ও ব্যর্থতা মূলত সেখানকার পারিপার্শ্বিক সমাজ বাস্তবতা ও স্বার্থবাদী মহলের উপর নির্ভর করে। উদ্দীপকের আব্দুল করিম একটি বালিকা বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিলে চিতলমারি গ্রামের সাধারণ মানুষ ও অভিভাবকরা তাকে পূর্ণ সমর্থন দেয়, যার ফলে সে সফল হয়। অন্যদিকে লাল সালু উপন্যাসের আক্কাস আলী মহম্মদনগর গ্রামে আধুনিক স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মজিদ ও খালেক ব্যাপারীর মতো শোষক শ্রেণীর নিজেদের ধর্মীয় ও সামাজিক আধিপত্য হারানোর ভয়ে ফতোয়ার আশ্রয় নেয়। গ্রামবাসীদের তীব্র ধর্মান্ধতা ও মজিদের চতুর কৌশলের কারণে আকাশ শেষ পর্যন্ত সমাজ বাস্তবতার কাছে নতি স্বীকার করে ব্যর্থ হতে হয় আকাশকে। তো এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই ঘনং প্রশ্নটি খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারো। তারপর আমরা পরবর্তী উদ্দীপকে যাই। হোসেন মিয়া সাধারণ মাঝি থেকে নিজ পরিশ্রমে অনেক বিত্তশালী আজ। তিনি ময়নাদ্বীপের মালিক। পদ্মা পাড়ের কেতুপুর গ্রামের জেলেপাড়ার কুবের মাঝিদের তিনি অসময়ের বন্ধু। হোসেন মিয়া তার স্বপ্নের ময়নাদ্বীপকে বানাতে চান একখণ্ড মানবিক পৃথিবী। তাই তার ময়নাদ্বীপে বসবাসকারীদের মধ্যে থাকবে না হিংসা বিদ্বেষ, ধর্ম অধর্মের তফাৎ। তো এই ছিল উদ্দীপকটি। এখন এখানে যে প্রশ্নগুলো রয়েছে যে উদ্দীপকের হোসেন মিয়ার সঙ্গে লাল সালু উপন্যাসের মজিদের আদর্শগত পার্থক্য নির্ণয় করো, এই গণং প্রশ্নটা। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে উদ্দীপকের হোসেন মিয়া এবং লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে মানসিকতা ও জীবন দর্শনের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী আদর্শগত পার্থক্য বিদ্যমান। হোসেন মিয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে বিত্তশালী হয়ে তার স্বপ্নের ময়নাদ্বীপকে একটি বৈষম্যহীন, হিংসামুক্ত ও মানবিক পৃথিবী হিসেবে গড়ে তুলতে চান, যেখানে মানুষের মধ্যে ধর্ম অধর্মের কোনো কৃত্রিম দেয়াল থাকবে না। অন্যদিকে মজিদ ভণ্ডামি ও মিথ্যার আশ্রয় নিয়ে মহব্বতনগর গ্রামে ধর্মকে পুঁজি করে এক মাজার কেন্দ্রিক শোষণতন্ত্র গড়ে তোলে এবং মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে নিজের আধিপত্য টিকিয়ে রাখে। হোসেন মিয়ার আদর্শ যেখানে মানব কল্যাণ ও অসাম্প্রদায়িকতা, মজিদের আদর্শ সেখানে কি সংকীর্ণ ব্যক্তি স্বার্থ ও কুসংস্কারে প্রসার। এই টপিকগুলো ধরে লিখেই কি তোমরা এই গণং প্রশ্নটি খুব সুন্দরভাবে কভার করে ফেলতে পারবে। তারপর ঘনং প্রশ্নে যেটা বলেছে যে উদ্দীপকের একখণ্ড মানবিক পৃথিবী লাল সালু উপন্যাসের লেখকের মানস চিত্তকে ধারণ করে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তোমরা যেভাবে লিখবা যে মন্তব্যটি অত্যন্ত সূক্ষ্ম ও যথার্থ, কারণ লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহের মজিদের ধর্মীয় ভণ্ডামির যে চিত্র ফুটিয়ে তুলেছেন তার মূল উদ্দেশ্য ছিল একটি কুসংস্কার মুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণের তাগিদ দেওয়া। লেখক উপন্যাসের মাজাদারের নামে চলা ধর্মান্ধতা, সাধারণ মানুষের সরলতা, সুযোগ নিয়ে শোষণ ও নারীর অবমাননার তীব্র সমালোচনা করেছেন, যা পরোক্ষভাবে কি একটি শোষণহীন ও অসাম্প্রদায়িক সমাজের আকাঙ্ক্ষাকে কি নির্দেশ করে। উদ্দীপকের হোসেন মিয়া তার দ্বীপে ধর্ম অধর্মের তফাৎ ও হিংসা বিদ্বেষ দূর করে যে একখণ্ড মানবিক পৃথিবী তৈরি করতে চান তা মূলত লেখকের সেই প্রগতিশীল ও মানবিক সমাজ চেতনারই কি একটি ইতিবাচক বাস্তব রূপ। অতএব হোসেন মিয়ার ময়নাদ্বীপের স্বপ্ন লেখকের বৈষম্যহীন সমাজ ভাবনারই কি প্রতিচ্ছবি। তো এইভাবে লিখেই কি তোমরা এই ঘনং প্রশ্নটিকেই খুব সুন্দরভাবে লিখে ফেলতে পারো। তো এই ছিল বাংলা প্রথম পত্র সহপাঠ সৃজনশীল প্রশ্ন সাজেশন। টপিক ছিল উপন্যাস লাল সালু, লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।